হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মর্জিত সরকার। আর ক্লাস 12-এর পশ্চিমবঙ্গের প্রথম সেমিস্টার বেসড এক্সামিনেশন 2025-এ যেটা হতে চলেছে, ক্লাস 12-এর সেমিস্টার 3 অ্যাকাউন্টস, কস্ট, ট্যাক্সের সমস্ত সিলেবাস আমাদের আজকের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। তোমাদের হাতে আর 1 মাস সময় রয়েছে। পুরোপুরি তোমরা প্র্যাকটিস করো, কনসেপ্ট ক্লিয়ার করো, বারবার রিপিট করবে। আর নেক্সট ডে থেকে আমাদের ক্লাস 12 সেমিস্টার 3-এর বোর্ডের জন্য বোর্ড বুস্টার এমসিকিউ সিরিজ আসতে চলেছে। তোমরা অবশ্যই এমসিকিউ সিরিজগুলোকে ভালো করে দেখবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আর আমাদের সকলের টার্গেট 40-তে 40, সেই টার্গেট আমাদেরকে অ্যাচিভ করতে হবে। আমরা আজ করতে চলেছি ট্যাক্সের সিলেবাসের লাস্ট ক্লাস। আর আজকের ক্লাসে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। ইনকাম ফ্রম আদার সোর্সেস। আমরা জানি ইনকাম ট্যাক্সে টোটাল 5টা হেড হয়, যে জায়গা থেকে কোনো একজন ব্যক্তি ইনকাম করতে পারে। সবার আগে থাকে স্যালারি, দ্বিতীয় থাকে হচ্ছে হাউস প্রপার্টি, আমার বাড়ি রয়েছে সেগুলোকে ভাড়া দিয়ে আমি ইনকাম করতে পারি। তৃতীয় থাকে আমার হচ্ছে পিজিবিপি, অর্থাৎ প্রফিটস অ্যান্ড গেইন অফ বিজনেস অর প্রফেশন, অর্থাৎ বিজনেস প্রফেশন থেকে আমি ইনকাম করতে পারি। তারপরে থাকে হচ্ছে ক্যাপিটাল গেইন, অ্যান্ড এই 4টে বাদ দিয়ে বাকি যা পড়ে থাকে সেটাই হচ্ছে আমার আদার সোর্সেস। আর এই 5th হেডটা নিয়ে আমরা আমাদের চ্যাপ্টার আজকে কথা বলবো। সবার আগে দেখি কোন ইনকামগুলো আদার সোর্সেসের মধ্যে ট্যাক্স হয়। সবার আগে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এমন একটি আয়, সেই আয়টি সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে অর্জিত হয়েছে, অর্থাৎ আয়টি অবশ্যই প্রিভিয়াস ইয়ারে আর্ন করতে হবে। দ্বিতীয়, এই আয়টি আয়কর আইনের ধারা সেকশন 10 থেকে সেকশন 13A পর্যন্ত করমুক্ত নয়। অর্থাৎ সরকার কিছু ইনকামগুলোকে আগে থেকেই বলেছে যে আমি ট্যাক্স নেব না, যেগুলোকে আমরা বলি করমুক্ত ইনকাম বা ট্যাক্স ফ্রি ইনকাম বা এক্সেমটেড ইনকাম। সেগুলো সেকশন 10 থেকে শুরু করে সেকশন 13 পর্যন্ত সেকশনে সরকার ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে মেনশন করেছে। তাহলে এমন কোনো ইনকাম যেটা সেকশন 10 থেকে 13-এর মধ্যে অলরেডি করমুক্ত, অর্থাৎ যেখানে সরকার ট্যাক্স নেবে না বলেছে, সেই ইনকামগুলোকে বাদ দিয়ে এমন কোনো ইনকাম যেটি প্রথম 4টি ইনকাম খাতে আমরা ট্যাক্স দিইনি, সেই সমস্ত ইনকামগুলো আমাদের আদার সোর্সেসের মধ্যে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এমন কোনো ইনকাম যেটা আগে থেকে ট্যাক্স ফ্রি নয়, অর্থাৎ এমন কোনো ইনকাম যেটা সরকার এক্সেমটেড বলে ঘোষণা করেনি, অর্থাৎ সেটা করমুক্ত নয়, এবং সেই ইনকামটা এই 4টে হেডের মধ্যে ট্যাক্স হয়নি, এমন বাদ বাকি সমস্ত ইনকামগুলোই আদার সোর্সেসের মধ্যে আমার ট্যাক্স দিতে হবে। তাহলে কোনো একটা ইনকাম এই 3টে শর্ত ফুলফিল করলে তবে সেটা ইনকাম ফ্রম আদার সোর্সেস বলা হবে, এবং আদার সোর্সেস এই হেডের মধ্যে সরকার ট্যাক্স নেবে। এবার দেখি সরকার 3টে ক্যাটাগরিতে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে 3টে ক্যাটাগরিতে এই আদার সোর্সেসের মধ্যে কোন কোন ইনকামগুলো আসে সেগুলোকে ক্ল্যারিফাই করার চেষ্টা করেছে। প্রথম যে ক্যাটাগরি, সেখানে বলছে আয়কর আইনের 56 সেকশন 2 ধারায় তালিকাভুক্ত নির্দিষ্ট আয়। অর্থাৎ সরকার আগে থেকেই বেশ কিছু ইনকামের নাম সেকশন 56 সাবসেকশন 2-তে তালিকা দিয়ে রেখেছে, অর্থাৎ সেই ইনকামগুলো অবশ্যই আদার সোর্সেসের মধ্যে ট্যাক্স দিতে হবে। প্রথম কি, কোনো কোম্পানির শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ। আমরা মনে করো কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করেছি এবং সেই কোম্পানিটি প্রত্যেক বছর আমাদেরকে ডিভিডেন্ড বা লাভের একটা অংশ আমাদেরকে দেয়, এবং সেই ডিভিডেন্ড বা লভ্যাংশটা আমরা ট্যাক্স দেব আদার সোর্সেসের মধ্যে। দ্বিতীয়, আমরা যদি কোনো লটারি থেকে টাকা জিতি, ঘোড় দৌড় থেকে বা হর্স রেস থেকে টাকা জিতি, শব্দ ধাঁধা বা ক্রস ওয়ার্ড পাজেলস, আমরা দেখি খবরের কাগজের মধ্যে বিভিন্ন ক্রস ওয়ার্ড পাজেল থাকে যেখানে ওয়ার্ডগুলোকে সাজিয়ে আমাদেরকে ম্যাচ করাতে হয়, সেখান থেকে অনেক সময় আমরা পুরস্কার জিততে পারি। তারপরে তাস খেলা বা কার্ড গেমস, যেমন আমরা দেখি টিভির মধ্যে, ইউটিউবের মধ্যে মাঝেই অ্যাড আসে রামি সার্কেল বলে। তাহলে এই ধরনের যত কার্ড গেম, তাস খেলার গেম হয়, সেখান থেকে যদি আমি কোনো টাকা জিতি, তারপরে ড্রিম ইলেভেন থেকে যদি আমি কোনো টাকা জিতি, তারপরে জুয়া খেলা, এনি কাইন্ড অফ জুয়া খেলা, সেখান থেকে লোক যদি টাকা জেতে, তাহলে সেই টাকাগুলোকে অবশ্যই আদার সোর্সেসের মধ্যে ট্যাক্স দিতে হবে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে জুয়া খেলা তো ইললিগাল, তাহলে সরকার কেন ট্যাক্স নেবে? ট্যাক্স নেওয়ার রেসপেক্টে কোন ইনকাম ইললিগাল কোন ইনকাম লিগাল এটা দেখা হয় না। তুমি একটা ইললিগাল কাজ করেছো, সেখান থেকে ইনকাম করেছো,
পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে, কিন্তু সেই ইনকাম করার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এসে বলবে আমায় ট্যাক্স দাও। অর্থাৎ ইনকাম ট্যাক্সের রেসপেক্টে কোনো ইনকাম লিগাল ইললিগাল হয় না, তুমি ইনকাম কামিয়েছো তুমি ট্যাক্স দাও। এবার তুমি যদি সে ইললিগালভাবে কামাও তাহলে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল ব্যাপার। এবার হচ্ছে ন্যায্য বাজার মূল্য থেকে অধিহারে বা প্রিমিয়ামে যদি আমরা শেয়ার বিক্রি করি, আমরা 10 টাকা দামের একটা শেয়ার 15 টাকায় বিক্রি করলাম, অর্থাৎ 5 টাকা হচ্ছে প্রিমিয়াম অতিরিক্ত কোম্পানি লাভ করলো। এই যে লাভটা, এটা হচ্ছে আদার সোর্সেসের মধ্যে ইনকাম হিসাবে দেখাতে হবে। এরপর কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত উপহার বা গিফট, আমাদেরকে যদি কোনো একজন ব্যক্তি গিফট দেয়, সেই গিফটটাও আমাদের জন্য ইনকাম, এবং সেই ইনকামটা ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে ট্যাক্স দিতে হবে। এটা গেল আমাদের প্রথম ক্যাটাগরি। সেখানে কি বলা হলো, সেকশন 56 সাবসেকশন 2 এর মধ্যে বেশ কিছু ইনকামের নাম লেখা আছে। এবার আমি গুরুত্বপূর্ণ ইনকামগুলোর নাম বললাম, এছাড়াও আরও অনেক অনেক ইনকামের নাম এই সেকশন 56 সেকশন 2 এর মধ্যে দেওয়া রয়েছে। আমি শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোকে নিয়ে ডিসকাস করলাম। তোমরা যে বই ফলো করছো সেখানে আরও অনেক অনেক ইনকামের নাম দেওয়া রয়েছে, তোমরা একবার রিড করবে। এরপর বি পয়েন্ট। বি পয়েন্টে বলছে এমন একটা ইনকাম যেটা কারবার বা বিজনেস, পেশা বা প্রফেশন এই হেডের মধ্যে করযোগ্য হয়নি, তাহলে সেই ইনকামটা আদার সোর্সেসের মধ্যে ট্যাক্স দিতে হবে। যেমন কি ঋণপত্র বা ডিবেঞ্চার, বন্ড এবং সরকারি লগ্নিপত্র, ইন্টারেস্ট অন সিকিউরিটিস বাবদ আয়, অর্থাৎ আমরা কোনো ঋণপত্রে টাকা ইনভেস্ট করেছি, কোনো বন্ডে টাকা ইনভেস্ট করেছি, অর্থাৎ কোনো কোম্পানি তার টাকা মনে করো অন্য কোনো কোম্পানির বন্ডে, অন্য কোনো কোম্পানির ডিবেঞ্চারে ইনভেস্ট করেছিল এবং সেখান থেকে আমরা ইন্টারেস্ট আর্ন করেছি। এই যে অতিরিক্ত ইন্টারেস্ট আমরা আর্ন করলাম ইনভেস্টমেন্ট করে, সেই ইনকামগুলো সবই যদি বিজনেস বা প্রফেশন হেডে ট্যাক্স না দাও তুমি, অর্থাৎ এই হেডের মধ্যে তুমি দেখাচ্ছ না, তাহলে সেই ইনকামটা দেখাতে পারো তুমি আদার সোর্সেসের মধ্যে। বোঝা গেছে? এরপর দ্বিতীয়, নির্ধারী বা অ্যাসেসের নিজস্ব উৎপাদনের সরঞ্জাম বা আসবাবপত্র বা যন্ত্রপাতি ভাড়া দিয়ে যদি কোনো ইনকাম করো, তাহলে মনে করো আমার একটা বিজনেস রয়েছে, সেই ফ্যাক্টরিতে বেশ কিছু মেশিন থাকে, বেশ কিছু ফার্নিচার থাকে, যেগুলো মনে করো আমার বিজনেসে কাজে লাগছে না, বেকার পড়ে আছে। আমরা কি করতে পারি, এই ধরনের বিজনেস আর যারা করে তাদের হয়তো মেশিনের দরকার, কিন্তু মেশিন কিনতে গেলে অনেক টাকা লাগে, আমার কাছে মেশিনটা পড়ে আছে, তাহলে আমার মেশিনটাকে ওর বিজনেসে আমি ভাড়ায় খাটাতে পারি এবং তার বিনিময়ে রেন্ট বা ভাড়া হিসাবে ইনকাম করব। সেই ভাড়ার টাকাটা আমার জন্য আদার সোর্সেসের মধ্যে ইনকাম দিতে হবে। তৃতীয়, নির্ধারী কর্তৃক কিম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে বোনাস সহ প্রাপ্ত আয়, বোনাস বোনাস সহ প্রাপ্ত অর্থ, অর্থাৎ একজন নির্ধারী কিম্যান ইন্স্যুরেন্স পলিসি, কিম্যান ইন্স্যুরেন্স পলিসি হলো এক ধরনের ইন্স্যুরেন্স পলিসি, যেমন আমরা এলআইসির নাম শুনেছি, লাইফ ইন্স্যুরেন্স পলিসি, তেমনই এটা এক ধরনের ইন্স্যুরেন্স পলিসি। সেখানেও টাকা ইনভেস্ট করা যেতে পারে, ইন্স্যুরেন্স করা যেতে পারে। সেখান থেকে যদি কোনো বোনাস হিসেবে কোনো ইনকাম হয়, তাহলে সেই বোনাসের টাকাটা আমাদের আদার সোর্সেসের মধ্যে ট্যাক্স দিতে হবে। এবার হচ্ছে গ্রন্থ সত্ত্ব, পেটেন্ট, এই সত্ত্ব ভাড়া বা রয়্যালটি বাবদ যদি কোনো ইনকাম পাই, তার মানে কি, আমি মনে করো কোনো একজন রাইটার, আমি কি করছি, একটা বই লিখেছি, সেই বইটা আমি কিন্তু ছাপাই না, আমি কোনো পাবলিশার্সকে দিয়ে এবং সেই পাবলিশার ছাপিয়ে বিক্রি করে থাকে। এবার এই যতগুলো বই বিক্রি হবে এই পাবলিশার আমাকে তার জন্য একটা রয়্যালটি হিসাবে প্রত্যেকটা বই পিছু পেমেন্ট করবে। ধরো আমি একটা বই লিখলাম এবং বললাম যত কপি বই বিক্রি হবে আমাকে পার বইতে 50 টাকা করে দিতে হবে। তাই এই যে 50 টাকা রয়্যালটি বাবদ আমি ইনকাম করছি, কপিরাইট বাবদ ইনকাম করছি, পেটেন্ট বাবদ ইনকাম করছি, এগুলো সবই আমার জন্য আদার সোর্সেস হিসাবে দেখানো হবে এবং সেগুলো আদার সোর্সেসের মধ্যে ট্যাক্স দিতে হবে। এরপর সি ক্যাটাগরি। এই যে উপরের দুটো ক্যাটাগরি পড়লাম, এই দুটো ক্যাটাগরি ছাড়াও আদার্স বেশ কিছু ইনকাম রয়েছে যেগুলো আদার সোর্সেসের মধ্যে ট্যাক্স দিতে হবে। সেটা হচ্ছে ক্যাটাগরি সি। যেমন কি আকস্মিক ইনকাম বা ক্যাজুয়াল ইনকাম, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে 500 টাকার একটা নোট কুড়িয়ে পেলে, এটা তোমার জন্য ইনকাম হলো। প্রশ্ন হচ্ছে আমি পেয়েছি, সেটা কাউকে বলবো না প্রথম কথা, কিন্তু অফিসিয়ালি তুমি যদি কোনো টাকা কুড়িয়ে পাও তাহলে সেটা তোমাকে একটা ইনকাম হিসেবে দেখাতে হবে, সেই ইনকামটা তোমার আদার সোর্সেসের মধ্যে ইনকাম হবে। দ্বিতীয়, শিক্ষক কর্তৃক পরীক্ষক হিসাবে প্রাপ্ত পারিশ্রমিক বা রিমিউনারেশন। দেখো কোনো একজন টিচার স্কুলে চাকরি করে, সেখান থেকে সে স্যালারি পায়, কিন্তু একজন শিক্ষক যখন পরীক্ষার খাতা চেক করার জন্য এক্সট্রা টাকা পায়, এক্সট্রা রেমিউনারেশন পায়, সেই রেমিউনারেশনটা সেই শিক্ষকের জন্য আদার সোর্সেসের ইনকাম হবে, নট স্যালারি। এরপর সাংসদ বা এমপি বা এমএলএ কর্তৃক প্রাপ্ত বেতন আদার সোর্সেসের মধ্যে ট্যাক্স যাবে। ধরো মনে করো কোনো এমপি, নেতামন্ত্রীরা বেতন পেয়েছে, সেই বেতনটা আদার সোর্সেসের মধ্যে ট্যাক্স দিতে হবে।
আর একটা জিনিস মাথায় রাখবে ইম্পর্টেন্ট, কোনো সাংসদ যদি কোনো ভাতা বা অ্যালাউয়েন্সেস পায় সেটা করযোগ্য নয়, অর্থাৎ সেটা আমার ট্যাক্স ফ্রি। তাহলে এমপিরা স্যালারি পেয়েছে, আদার সোর্সেসের মধ্যে ট্যাক্সেবল। এমপিরা অ্যালাউয়েন্সেস বা ভাতা পেয়েছে, সেটার উপরে কোনো ট্যাক্স দিতে হয় না। চতুর্থ, ভারতের বাইরে অবস্থিত কৃষি জমি থেকে প্রাপ্ত আয়। আমার ভারতের বাইরে নেপালে মনে করো 2 কাঠা জমি রয়েছে, কৃষি জমি রয়েছে, সেখান থেকে আমি চাষবাস করে ইনকাম করি, সেই ইনকামটা আমার জন্য ভারতে আদার সোর্সেসের ইনকাম হিসাবে দেখাতে হবে। এরপর কোনো মৃত কর্মচারীর পরিবার যদি কোনো অবসর বৃত্তি বা ফ্যামিলি পেনশন পায়, অনেক সময় আমরা দেখি হাজব্যান্ড ডায়েড হওয়ার পর, মারা যাওয়ার পর তার ওয়াইফ পেনশন পায়। প্রথম কথা হচ্ছে, ওয়াইফ তো আর চাকরি করেনি, চাকরি করেছে হাজব্যান্ড, হাজব্যান্ডের জন্য স্যালারি ছিল, কিন্তু হাজব্যান্ড মারা যাওয়ার পর যখন ওয়াইফ সেই পেনশনটা পাচ্ছে, ওয়াইফের জন্য পেনশনটা একটা ইনকাম, আর সেই ইনকামটা ধরে নেওয়া হবে আদার সোর্সেসের ইনকাম, এবং আদার সোর্সেসের মধ্যে সেটা দেখাতে হবে। এরপর উপভাড়া বা সাবলেট থেকে যদি কোনো ইনকাম করে থাকি, সেটাও আমার আদার সোর্সেসের মধ্যে ইনকাম হবে। উদাহরণ কি, আমি মনে করো একটা বাড়ি যে ওনার ছিল তার থেকে আমি রেন্টে নিয়েছি, ক্লিয়ার, এবং আমি রেন্টে নিয়ে আবার অন্য কাউকে রেন্টে দিয়েছি। তার মানে কি, আমি মনে করো রেন্টে নিলাম 10,000 টাকা পার মান্থে, আমি আবার একজন কাউকে জোগাড় করলাম, ভাড়াটিয়াকে জোগাড় করলাম, যাকে আমি আবার তাকে রেন্টে দিলাম, এবং তার থেকে আমি 12,000 টাকা নিচ্ছি। তাহলে 10,000 টাকা আমি ওনারকে দিচ্ছি, 12,000 টাকা আমি নিচ্ছি, তাহলে আমি বলতে পারি 2,000 টাকা আমার এক্সট্রা ইনকাম হচ্ছে। এটাকে আদার সোর্সেসের মধ্যে ইনকাম হিসেবে দেখাতে হবে। অর্থাৎ বাড়ি ভাড়া নিয়ে আবার বাড়ি ভাড়া দেওয়া, এবং তার ফলে যে ইনকামটা করছি আমরা, এটা হচ্ছে আদার সোর্সেসের ইনকাম। তোমাদের শুনে এটা খুব অড লাগছে যে বাড়ি ভাড়া নিয়ে আবার কে বাড়ি ভাড়া দেয়, এটা অনেক কমন কলকাতার দিকে, শহুরে এলাকাতে এটা খুবই কমন একটা ব্যাপার। ঘোড়া দৌড় বা ঘোড়া রক্ষণাবেক্ষণের থেকে আয়। ধরো ঘোড়া দৌড়ে যে ঘোড়াগুলো দৌড়ায়, সেই ঘোড়ার রক্ষণাবেক্ষণ তো করতে হয়, এবং যে মালিক সে কী করে, যারা রক্ষণাবেক্ষণ করে তাদেরকে ঘোড়া দিয়ে দেয় রক্ষণাবেক্ষণ করার জন্য, এবং তার জন্য একটা তারা ইনকাম চার্জ করে, টাকা চার্জ করে, এবং সেই টাকাটা যে রক্ষণাবেক্ষণ করছে তার জন্য একটা ইনকাম, এবং সেই ইনকামটা তার জন্য আদার সোর্সেসের হিসাবে দেখাতে হবে। এরপর ব্যাংকে আমানতের ওপর প্রাপ্তির সুদ। আমরা ব্যাংকে টাকা ডিপোজিট করেছি, অনেক সময় আমরা এফডি করে থাকি, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি, সেখান থেকে আমরা ইন্টারেস্ট বা সুদ পাই, সেই ইনকামটাও আমার জন্য আদার সোর্সেসের ইনকাম হবে। এরপর প্রাইভেট টিউশন থেকে প্রাপ্ত ইনকাম, আমি যেই পড়াচ্ছি এবং এখান থেকে আমার যা আর্নিংস হয়, এগুলো সবই আমার জন্য একটা আদার সোর্সেসের ইনকাম হিসেবে দেখাতে হবে। এরপর অপ্রকাশিত উৎস থেকে আনডিসক্লোজ সোর্স থেকে যদি কোনো ইনকাম, অনেক সময় দেখা যায় বাড়িতে ইনকাম ট্যাক্স অফিসার রেড করেছে, এবং দেওয়াল ভেঙে খাটের নিচে, দেওয়ালের পেছনে বস্তা বস্তা টাকা পাওয়া যায়। সেই যে টাকাটা জিজ্ঞাসা করা হচ্ছে আপনার এই টাকাটা এলো কোথা থেকে, সেই ব্যক্তিটা বলতে পারছে না, বলছে আমি তো জানি না আমার দেওয়ালের পেছনে কোথা থেকে টাকা এলো। তো ইনকাম ট্যাক্স অফিসার বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তার মানে এটা আমি ধরে নেবো আনডিসক্লোজ ইনকাম, অর্থাৎ আপনি বলতেই পারছেন না যে কোথা থেকে আপনি ইনকামটা করেছেন। তাহলে এই ধরনের ইনকামকে ইনকাম ট্যাক্স অফিসার বলবে তাহলে এটা একটা আনডিসক্লোজ সোর্সেস, এবং এটা আপনি আদার সোর্সেসের মধ্যে ট্যাক্স দেবেন। এবার এতক্ষণ ধরে আমরা যেটা 3টে ক্যাটাগরি দেখলাম, সেখানে দেখলাম কোন ইনকাম আদার সোর্সেসের মধ্যে ট্যাক্সেবল হয়, কোন ইনকাম কি হয়। এবার আমরা বিস্তারিতভাবে বিভিন্ন হেডের ব্যাপারে জানবো, বিভিন্ন ইনকামের ব্যাপারে জানবো, যেগুলো ডিটেলসে আমাদের এমসিকিউয়ের জন্য কাজে লাগবে। যেমন লভ্যাংশ বা ডিভিডেন্ড থেকে যদি আমরা কোনো ইনকাম করি, সেটা আমি দেশীয় কোম্পানি বা ভারতীয় কোম্পানি থেকে ইনকাম করি, সেটা বিদেশি কোম্পানি বা ফরেন কোম্পানি থেকে ইনকাম করি, সবই আমাদের ফুললি সম্পূর্ণ ট্যাক্সেবল বা করযোগ্য। যদি সেই ডিভিডেন্ডটা আমরা ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে আর্ন করি, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া এক ধরনের মিউচুয়াল ফান্ড কোম্পানি, সেখানে আমরা টাকা ইনভেস্ট করতে পারি, এবং সেখান থেকেও আমরা ডিভিডেন্ড বা লভ্যাংশ ইনকাম করতে পারি। এই ডিভিডেন্ড যদি আমরা ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে পাই, তাহলে 2021-22 সালের আগে যদি পেয়ে থাকি তাহলে করমুক্ত, কিন্তু 2021-22 নির্ধারণ বছরের পরে যদি পেয়ে থাকি তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ করযোগ্য বা ট্যাক্সেবল। আর যদি অন্য কোনো জায়গা থেকে যদি আমি লভ্যাংশ পেয়ে থাকি, সম্পূর্ণ ট্যাক্সেবল। তাহলে আমি বলতে পারি এই কটা পয়েন্টের মধ্যে যাই পয়েন্ট হোক না কেন, যেখান থেকেই আমি ডিভিডেন্ড পাই না কেন, ফুললি ট্যাক্সেবল, শুধু একটা জায়গা বাদ দিয়ে। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে আমরা ডিভিডেন্ড পেয়েছি, এবং সেটা 2021-22 সালের আগে পেয়েছি, 21-22 সালের পরে পেলে ফুললি ট্যাক্সেবল। বোঝা গেল? এবার আসে লটারি বা হর্স রেস, ক্রসওয়ার্ড পাজল, কার্ড গেম বা গ্যাম্বলিং থেকে যদি টাকা ইনকাম করি। আমরা এই লটারি থেকে ইনকাম করি, এবং সেই লটারিটা একজন রেসিডেন্ট বা আবাসিক কেটেছিল। আমরা সেমিস্টার 1-এর মধ্যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম কোন ব্যক্তি আবাসিক, কোন ব্যক্তি অনাবাসিক, অর্থাৎ রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট।
তাই বলছে যদি কোনো লটারি রেসিডেন্ট অর্থাৎ আবাসিক ব্যক্তি কেটে থাকে তাহলে তার সেই ইনকামের ওপর 30% ট্যাক্স দিতে হবে। কিন্তু এই লটারিটা যদি কোনো নন রেসিডেন্ট কেটে থাকে তাহলে তার জন্য 31.20% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এই 31.20টা এলো কীভাবে? 30% প্লাস 4% অন 30%, টোটাল হচ্ছে 31.20% ট্যাক্স দিতে হবে। আর যদি অন্যান্য আকস্মিক আয় হয়, অর্থাৎ লটারি ছাড়া অন্য যে কোনো ইনকাম, যেমন ক্রসওয়ার্ড পাজেল, হর্স রেস, গ্যামলিং, কার্ড গেম, আমরা ড্রিম11 থেকে ইনকাম করেছি, সেইগুলো সব কিছুর উপরে 30% আমার ট্যাক্স দিতে হবে। তাহলে এখান থেকে আমার এমসিকিউ আসতে পারে যে লটারির ওপরে যদি কোনো রেসিডেন্ট বা আবাসিক লটারি জিতে থাকে তাহলে তাকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 30%। যদি লটারি কোনো অনাবাসিক বা নন রেসিডেন্ট কেটে থাকে তাহলে তাকে 31.20% রেটে ট্যাক্স দিতে হবে। অন্যান্য আকস্মিক আয়ের ওপরে 30% রেটে ট্যাক্স দিতে হবে। বোঝা গেছে? এরপর কোনো লগ্নিপত্রের ওপর সুদ বা ইন্টারেস্ট অন সিকিউরিটিজ যদি আমরা ইনকাম করে থাকি তাহলে সেটা ফুললি ট্যাক্সেবল হয়। যেমন আমরা কোনো ডিবেঞ্চারে টাকা ইনভেস্ট করেছি, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছি, আমরা এফডিতে টাকা ইনভেস্ট করেছি, সেখান থেকে টাকা পেয়েছি, সেই ইন্টারেস্টটা আমার জন্য ট্যাক্সেবল। এরপরে করমুক্ত সুদ। এবার এমন কিছু কিছু ইন্টারেস্টের কথা বলেছে যেখানে আমি ইনভেস্ট করলে এবং সেখান থেকে যদি ইন্টারেস্ট পাই তাহলে সরকার বলছে আমি কোনো ট্যাক্স নেব না, অর্থাৎ ট্যাক্স ফ্রি। সেগুলোর মধ্যে কয়েকটা উদাহরণ: 5 বছর মেয়াদের পোস্ট অফিস নগদ জমাপত্র, অর্থাৎ পোস্ট অফিসে ক্যাশ ডিপোজিট বলে এক ধরনের ইনভেস্টমেন্ট হয়, যেখানে আমি 5 বছরের জন্য যদি টাকা রাখি এবং সেখান থেকে আমি যে ইন্টারেস্টটা পাবো সেটাতে আমার কোনো ট্যাক্স দিতে হবে না। দ্বিতীয়, 7 থেকে 12 বছর মেয়াদের পোস্ট অফিস জাতীয় সঞ্চয়পত্র, এটাও একটা ইনভেস্টমেন্ট প্ল্যান। পোস্ট অফিসে গেলে জিজ্ঞাসা করলে তোমাকে বলে দেবে, এবং সেখানে যদি আমি টাকা ইনভেস্ট করে থাকি মিনিমাম 7 থেকে 12 বছর পর্যন্ত, তাহলে সেখানেও ইন্টারেস্টের ওপরে কোনো ট্যাক্স দিতে হবে না। এরপর 9% রিলিফ বন্ড 1987, এটা গভর্নমেন্ট ইস্যু করে থাকে এবং এই বন্ডে আমরা টাকা ইনভেস্ট করতে পারি। এই বন্ডে যদি আমরা টাকা ইনভেস্ট করে থাকি তাহলে তার উপরেও যা সুদ পাবো তার উপরে কোনো ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের উপরে আমার কোনো ট্যাক্স দিতে হবে না। এরপরে স্বর্ণ জমা বন্ড বা গোল্ড ডিপোজিট বন্ড 1999, এখানেও যদি আমরা টাকা ইনভেস্ট করে থাকি এবং তার থেকে যে সুদটা পাবো তার উপরেও কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এরকম আরও অনেকগুলো ইনভেস্টমেন্ট অপশান রয়েছে, যে আরও ডিটেলসে আমি ইম্পর্টেন্টগুলো এখানে ডিসকাস করলাম। তাহলে এইগুলোতে যদি আমরা কোনো ইনভেস্ট করে থাকি, সেখান থেকে যদি কোনো আমরা ইন্টারেস্ট পেয়ে থাকি, তাহলে আমার কোনো প্রকার ট্যাক্স দিতে হচ্ছে না। বোঝা গেছে? এরপরে লাস্ট, আমাদের চ্যাপ্টার লাস্ট টপিক বলছে প্রতিদান ছাড়া, মানে কোনো কিছু রিটার্ন না দিয়ে কেউ যদি আমার নগদ অর্থে কোনো দান বা উপহার বা গিফট করে, আমাকে কোনো কিছু টাকা যদি আমাকে গিফট করে, তাহলে বলছে আপ টু 50,000, অর্থাৎ 50,000 টাকা পর্যন্ত কেউ যদি আমাকে গিফট দেয় তাহলে সেটা নট ট্যাক্সেবল, অর্থাৎ ট্যাক্স দিতে হবে না। কিন্তু কেউ যদি আমাকে গিফট করে 50,000 টাকার বেশি, ইনফ্যাক্ট 50,001 টাকাও যদি দেয়, তাহলে পুরো 50,001 টাকার উপর ফুল অ্যামাউন্ট উইল বি ট্যাক্সেবল। তাহলে কি বুঝলাম? তাহলে নগদে ক্যাশ গিফট নেওয়ার আগে তোমাকে ভাবতে হবে, যদি কোনো ব্যক্তি তোমাকে নগদে ক্যাশ দেয় তাহলে 50,000 টাকা অবধি কোনো ট্যাক্স দিতে হবে না। যদি 50,000 1 টাকাও বেশি হয়, পুরো টাকার উপরে তোমায় ট্যাক্স দিতে হবে। বোঝা গেছে কি যায়নি? এখান থেকে আমাদের কিন্তু এমসিকিউ আসে। তাহলে বেসিক্যালি এই চ্যাপ্টারটা খুব সহজ এবং ছোট একটা চ্যাপ্টার ছিল। তাহলে ওভারঅল চ্যাপ্টারটা আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। আর এর সাথে সাথেই আমাদের ক্লাস 12 সেমিস্টার 3 পুরো সিলেবাস, অ্যাকাউন্টস, কস্ট অ্যান্ড ট্যাক্স আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখনও ডাউট রয়েছে তারা অবশ্যই ক্লাসগুলোকে রিপিট করে দেখো, পুরোনো ক্লাসগুলোকে চেক করো। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ডাউট জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট বক্সে তোমরা ডাউট জিজ্ঞাসা করতে পারো। এবং নেক্সট ডে থেকে আমরা কি করব, আমরা MCQ সিরিজ আনবো, এবং সেই MCQ সিরিজগুলো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে আমি হাতে কলমে সলভ করব অ্যাকাউন্টস, কস্ট অ্যান্ড ট্যাক্সের। তাহলে তোমাদের কনসেপ্টের সাথে সাথে MCQ যত ডাউট থাকবে সব ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমরা বইতে যত আদার্স MCQ থাকবে সব সলভ করবে। এবং নেক্সট 1 মান্থ আমাদের হাতে এখনও টাইম রয়েছে। সেই 1 মান্থ শুধুমাত্র টেস্ট, তোমরা টেস্ট পেপার কিনে নেবে। আমি টেস্ট পেপার দুটো রেকমেন্ড করেছি ইউটিউবের পোস্ট সেকশানে, সেটা যে কোনো একটা তোমরা কিনে নেবে এবং 1 মাস ধরে তোমরা শুধু প্র্যাকটিস অ্যান্ড টেস্ট দেবে। তাহলে আমরা বলতে পারি আমাদের যে টার্গেট 40-তে 40, সেটা আমরা অবশ্যই সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবো। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।